নমস্কার। আলোকের ঝর্ণাধারায় আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পর্ব 6, গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন। ব্রাহ্মণী যজ্ঞেশ্বরী ভৈরবী, শাক্ততন্ত্র শাস্ত্রের উত্তর সাধিকা এবং ঠাকুরের তন্ত্র সাধনার গুরুমাতা। তিনি দৈবাদেশে পূর্ববঙ্গ থেকে জলপথে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে নামেন। ঠাকুরকে চিনে নিতে তার দ্বিধা হয়নি। ভৈরবী ব্রাহ্মণী তাঁকে প্রথম অবতার রূপে চিনেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের সকলে যখন ঠাকুরের আচরণ দেখে তার বায়ু রোগ হয়েছে বলে ধরে নিয়েছিল, এমনকি রানীর জামাতা মথুরবাবু পর্যন্ত বুঝতে পারেননি, তখন শাস্ত্রে উল্লিখিত অবতারের লক্ষণ ও ঠাকুরের শারীরিক ভাব বৈশিষ্ট্য দেখে ভৈরবী মথুরবাবুর সাহায্যে বিরাট এক পণ্ডিত সভার আয়োজন করান। সেই সভায় মহামহোপাধ্যায় পণ্ডিতেরা বিচার করে ঠাকুরকে সকল সুলক্ষণযুক্ত অবতার বলে ঘোষণা করেন। এরপর একদিকে শ্রীরামকৃষ্ণদেবের জগজ্জননী দর্শনের আকুতি ও অন্যদিকে কঠোর সাধনা শুরু হয়। তার ফলে অনিয়মের জন্য শরীরের প্রতি তাঁর অবহেলায় স্বাস্থ্য খুব ভেঙে পড়ে। কবিরাজি, হোমিওপ্যাথি কোনো ওষুধেই রোগের প্রশমন না হওয়ায় স্থান পরিবর্তনের প্রয়োজন হয়। ঠিক হলো সর্বসময়ের সঙ্গী ভাগ্নের হৃদয়ের সঙ্গে ঠাকুর তার বাড়ি কামারপুকুর যাবেন। মথুরবাবু সব ব্যবস্থা করে দিলেন। তখন ব্রাহ্মণীর কাছে ঠাকুরের তন্ত্র সাধনা চলছিল, যদিও তিনি খুব দ্রুত এই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আসলে যিনি অবতার তিনি তো সর্বজ্ঞ, মনুষ্য জন্ম নেওয়ায় লীলা করেন মাত্র। যেমন দাপরে শ্রীকৃষ্ণ লীলাচ্ছলেই তার গুরু সান্দীপনীর আশ্রমে গিয়েছিলেন এবং মাত্র 6 মাসের মধ্যে সর্বশাস্ত্র নিষ্ণাত হয়ে ওঠেন। ঠাকুরেরও তেমনি মানব লীলা। ভৈরবী ঠাকুরের সঙ্গ ছাড়তে চাননি। কাকে পেয়ে কে যে ধন্য হয়েছে তা অলক্ষ্যে বিধাতা পুরুষ ছাড়া আর কেউ জানেন না। ভৈরবী বুঝেছিলেন ঠাকুরের গুরুরূপে নয়, তার মতো অসামান্য শিষ্য পেয়ে তিনি ধন্য হয়েছেন। সার্থক হয়েছে তার এত দিনের সাধনা। ব্রাহ্মণীও তাই ঠাকুরের সঙ্গে এই যাত্রায় কামারপুকুর গেলেন। তার যাওয়ার প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই। তিনি জেনেছিলেন যে ঠাকুর বিবাহিত এবং গৃহী, তাই গদাধরের বউকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। তার মনে আশঙ্কা ছিল যে যদি তার অনুপম প্রতিভাধর শিষ্যটিকে কাছে পেয়ে সারদা তাকে সংসারে আবদ্ধ করে ফেলে। এখানেই তিনি সারদা দেবীর স্বরূপ চিনতে ভুল করেছিলেন। যেমন চিনেছিলেন তার শিষ্যকে, তেমনটি পারেননি। দূর থেকে জগতের জননীর স্বরূপ ধরা পড়ে না, তাকে চিনতে হলে যে কাছে যেতেই হয়। ঠাকুর 1867 সালে দেশে ফিরলেন। মা সারদার কথায় তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। খবর পেয়ে সারদা কামারপুকুর গেলেন ও সেখানে 3 মাস ছিলেন। সারদা মা তখন চতুর্দশী বধূ। তাকে সামনাসামনি দেখেও প্রথমে ভৈরবীর আশঙ্কা দূর হয়নি। তাই তিনি প্রথমে সারদার প্রতি ভালো ব্যবহার করেননি। মার প্রতি কেমন খাপছাড়া ভাব দেখাতেন। এ বিষয়ে শ্রীমা পরে জানিয়েছেন যে ব্রাহ্মণী প্রথমে তাকে সুনজরে দেখেননি। পরে অবশ্য ভৈরবীর সন্দেহ নিরসন হয়। ভৈরবী ব্রাহ্মণীকে সারদা কিন্তু শাশুড়ি জ্ঞানে সেবা যত্ন করতেন, আর ঠাকুর সারদার সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করতেন। আগের মতো গল্প কথাও বলতেন। তার শরীর খারাপের জন্য সারদাও সহজে হজম হয় এমন লঘুপাচ্য খাবার রান্না করতেন।
এদিকে সারদার প্রতি ঠাকুরের এই সহৃদয় ব্যবহারে ভৈরবী যে সারদার সৌভাগ্যে খুশি হতে পারতেন না, তা তার রুক্ষ মেজাজে ও কথায় অভিব্যক্ত হতো। বালিকা বধূ তার সামনে ভয়ে সংকুচিত হয়ে থাকতেন। পরে শ্রীমা স্মৃতিচারণায় বলেছেন, ভৈরবী ছিলেন ঠাকুরের মায়ের মতো। মায়ের সন্তানেরা মঙ্গল কামনায় এমনটি করেই থাকেন, এতে দোষের কিছু নেই। আশ্চর্যের কথা হলো যে সিদ্ধ সাধিকা ঠাকুরের অবতারত্ব বুঝতে পেরেছিলেন আর তারই শক্তি স্বরূপাকে চিনতে ভুল করলেন। আসলে ঠাকুরের মতো শিষ্যও যে কোটিতে একজন হয়, গুরুও তো এমন অমূল্য রতনের খোঁজেই থাকেন। তাই এই সংশয়। ব্রাহ্মণী কামারপুকুরের সকলের কাছেই মার মতন। ঠাকুর নিজেও তাকে মা ডাকতেন। তিনি নিজের ইচ্ছানুযায়ী যে কোনো কাজ করতেন। তিনি নিজেই পুরো কামারপুকুর আর শিহর ঘুরে এলেন। পূর্ববঙ্গের মেয়ে, তাই রান্নার হাত ভালো ছিল। তরকারি রান্না করে সকলকে খাওয়াতেন। তবে তিনি বেশি ঝাল খেতেন। একদিন তিনি রামেশ্বরের স্ত্রীকে বেশ ঝালে পোড়া তরকারি খাইয়ে জানতে চান কেমন হয়েছে। তখন অসহ্য ঝাল খেতে খেতে ঠাকুরের বৌদি বলেছিলেন যে ঝালটা খুব বেশি হয়েছে। শ্রীমায়ের কথায় আমাকে খেতে দিতেন। চোখ মুছতুম আর খেতুম। ভৈরবী এবার সারদার কাছে জানতে চান, তরকারি কেমন হয়েছে? সারদা মুখ নিচু করে অশ্রু আড়াল করে ভয়ে ভয়ে বলতেন, বেশ হয়েছে। ভৈরবী রামেশ্বরের স্ত্রীর কথায় অপ্রসন্ন হয়ে বলতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে। তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। সারদা মায়ের অপার সহিষ্ণুতা আর পরকে আপন ভাবার জন্যই প্রচুর ঝালের যাতনা নীরবে তাকে সহ্য করতে হয়েছিল। একদিন চিনু শাঁখারির খাওয়া উচ্ছিষ্ট নেয়ার জন্য ভৈরবীর সঙ্গে হৃদয়ের বিবাদ হয়। ব্রাহ্মণী হৃদয়কে বলেন যে চিনু একজন ভক্ত, তার উচ্ছিষ্ট নিলে ক্ষতি কিসে? হৃদয় জানতে চান যে উচ্ছিষ্ট নিয়ে তিনি থাকবেন কোথায়। উত্তরে ভৈরবী জানান যে শীতলার ঘরে আজ মনসা শোবে। এ কথায় হৃদয় রেগে গিয়ে কিছু ছুঁড়ে মারায় ব্রাহ্মণীর কান কেটে রক্ত পড়তে লাগলো আর তিনি কাঁদতে লাগলেন। এরপর ঠাকুর তাকে এমন ভয় দেখালেন যে ভয় পেয়ে তিনি চোখ কপালে তুলে লাহাবাবুদের মেয়ে প্রসন্নময়ীকে বলতে লাগলেন যে কোথায় যাবেন, পুরী না বৃন্দাবন। তারপর একদিন ভয়ে কোথায় চলে গেলেন কেউ টের পায়নি। এরপর তিনি আর ফিরে আসেননি। হৃদয়ের সঙ্গে যাতে আর ঝগড়া না লাগে তাই ঠাকুর তাকে অমন ভয় দেখিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে ঠাকুরকে আর তার দেবার কিছু নেই। ঠাকুর খাঁটি সোনা, তাকে পাহারা দেবার দরকার নেই। তিনি গৃহী হয়েও নিষ্কাম যোগী। তাই তার দৈবাদিষ্ট কাজ সম্পন্ন হওয়ায় তিনি নিঃশব্দে বিদায় নেন। আজকের মতো এখানেই আলোকের এই ঝর্ণাধারায় শেষ। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।